হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি সিনেমার এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। ছোটবেলা থেকেই দামিনীর একটি অদ্ভুত রোগ আছে। যখনই কেউ দামিনীকে স্পর্শ করত তখনই সে প্রচন্ড বৈদ্যুতিক শক খেত। এমনকি বিয়ের মণ্ডপে যখন দামিনীর বর দামিনীকে মঙ্গলসূত্র পরাচ্ছিল তখনই বরের একটি আঙুল দামিনীর শরীর স্পর্শ করে আর বর প্রচন্ড বৈদ্যুতিক শক খায়। একবার ভেবে দেখুন তো, তাদের ফুলসজ্জার রাতে কি বা হতে চলেছে। বর যখন জানতে পারবে তার বউয়ের এই অদ্ভুত পাওয়ার সম্পর্কে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হলো দামিনী এই পাওয়ার পেল কোথা থেকে, সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। আর আমাদের আজকের সিনেমার নাম হলো ও সুকুমারী। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট গ্রামের দৃশ্য দেখতে পাই। গভীর রাতে কয়েকজন ডাকাত গ্রামে এসে পড়েছে। তারা গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের আওয়াজ শুনে আয়ুর্বেদিক একজন ডাক্তার, যার নাম কিনা চন্দন, তার ঘুম ভেঙে যায়। তিনি ডাকাতদেরকে আটকানোর অনেক চেষ্টা করেন। এমন সময় চন্দ্রের মেয়ে দামিনীও সেখানে এসে পৌঁছায়। নিজের বাবাকে এমন অবস্থায় দেখে বেচারি কাঁদতে শুরু করে। চন্দন তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ডাকাতদের একজন দামিনীকেও ধরার জন্য তার দিকেই এগিয়ে আসতে থাকে। আর ঠিক তখনই ডাকাতটি দামিনীকে যখনই ধরতে আসবে সে প্রচন্ড বৈদ্যুতিক শক খায়। শকের ধাক্কায় সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এই দৃশ্য দেখে বাকি ডাকাতরা ভীষণ ভয় পায় এবং শিশুদেরকে সেখানেই রেখে পালিয়ে চলে যায়। কিন্তু এই ঘটনার পর ডাক্তার চন্দনও অনেক ভয় পায়। সে ভাবতে থাকে এখন এই গ্রামে থাকা অনেক বিপজ্জনক, ডাকাতরা আবারও ফিরে আসতে পারে। তাই মেয়েকে বাঁচানোর জন্য চন্দন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চন্দন মেয়েকে সঙ্গে নিয়ে সারা রাত বাসে ভ্রমণ করে এবং পরের দিন সকালে চন্দনপুর নামের একটি গ্রামে চলে আসে। চন্দন সেই গ্রামে থাকার জন্য একটি জায়গাও খুঁজছিল। সেই সময়ই সে দেখতে পায় গ্রামের বাইরে পঞ্চায়েত বসেছে। গ্রামের লোকেরা সরপঞ্চের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। মানুষ বলছিল, তুমি সরপঞ্চ হয়েও এই গ্রামের জন্য কিছুই করতে পারোনি। এখানে কোনো হাসপাতাল নেই, ডাক্তার নেই, আমাদের বাচ্চাদের চিকিৎসা কিভাবে করাবো? ঠিক সেই সময়ই একটি ছোট্ট মেয়ের শরীরও খারাপ হয়ে পড়ে। গ্রামের লোকেরা তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল, কিন্তু চন্দন সেখানে এগিয়ে আসে এবং মেয়েটির চিকিৎসা করতে শুরু করে। এটা দেখে গ্রামের লোকেরা অনেক অবাক হয় কিন্তু খুশিও হয়। সরপঞ্চ চন্দনকে অনেক ধন্যবাদ জানায় এবং তার সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। চন্দন তখন বলে, আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার এবং এখানে একটি ছোট্ট হাসপাতাল খোলার জন্য জায়গা খুঁজছি। সরপঞ্চ সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়। সে চন্দনপুরে চন্দনকে থাকার পুরো ব্যবস্থা করে দেয়। এইভাবেই চন্দন এই গ্রামে বসবাস শুরু করে। কয়েকদিন পর থেকে এখানে দামিনীও স্কুলে যেতে শুরু করে। সেখানে মল্লী নামের একটি ছেলে মেয়েদেরকে বিরক্ত করছিল। এটা দেখে দামিনী ভীষণ রেগে যায়। সে একজন ছেলেকে স্পর্শ করতেই ছেলেটি প্রচন্ড বৈদ্যুতিক শক খায়। বাকি সব বাচ্চা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকেই মল্লী আর দামিনী দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে পুরো গ্রামের মানুষই জানতে পেরে যায় যে দামিনী যাকেই স্পর্শ করবে সে প্রচন্ড বৈদ্যুতিক শক খাবে। এই কারণে সবাই দামিনীকে ভয় পেতে থাকে। অন্যদিকে দামিনীর বাবা চন্দনও খুব চিন্তিত হয়ে পড়ে। সে মেয়েকে নিয়ে অনেক ডাক্তারের কাছে যায়। একজন ডাক্তার বলে, প্রত্যেক মানুষের শরীরেই সামান্য পরিমাণ বিদ্যুৎ থাকে, কিন্তু আপনার মেয়ের শরীরে সেই বিদ্যুতের পরিমাণ অনেক বেশি আর এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই। দামিনী এই অদ্ভুত রোগ নিয়েই বড় হতে থাকে আর এখন তো পুরো গ্রামে তার কারণে সমস্যায় পড়তে শুরু করে। সবাই তাকে ভয় পেতে থাকে। একসময় পুরো গ্রামের লোকজন চন্দনের কাছে গিয়ে বলে, দামিনীর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে তাকে এই গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দিন। চন্দন মেয়ের বিয়ের জন্য অনেকগুলো সম্বন্ধ দেখছিল। ছেলেরা বাড়িতে দামিনীকে দেখতে আসে, কিন্তু দামিনীকে স্পর্শ করতে তারাও বিদ্যুতের শক খেত, যার জন্যই সবাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকেই পালিয়ে যায়। ধীরে ধীরে চন্দনও খুব হতাশ হয়ে পড়তে থাকে। সে ভাবতে থাকে, এই পৃথিবীতে কি এমন কোনো ছেলে নেই যে তার মেয়েকে বিয়ে করবে? এরপর পাশের গ্রামে আমরা জাদি নামের এক ছেলেকে দেখতে পাই। জাদির দাদু একসময় এই গ্রামের সরপঞ্চ ছিলেন। এই জাদিও তার দাদুর মতোই নিজের গ্রামের সরপঞ্চ হতে চায়, কিন্তু
গ্রামের মানুষ জাদিকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, কেউ তাকে সমর্থন করছিল না। এমনকি জাদির কাকার ছেলে সুপ্তগিরিও অন্য সরপঞ্চের দলকে সমর্থন করছিল। আর এই কারণেই দুই ভাইয়ের মধ্যে ভীষণ শত্রুতা ছিল অনেক আগে থেকেই। জাদির বাবা এবং তার কাকাও সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতেন। এই কারণেই জাদির দাদু খুবই চিন্তিত থাকতেন। তিনি চাইতেন তার দুই ছেলেকে একসঙ্গে সুখে দেখতে। জাদির দাদা উইল লিখে গিয়েছিলেন। একদিন তার আইনজীবী জাদির বাড়িতে এসে দাদুর সেই উইল পড়ে শোনায়। দুই ছেলে সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত, তাই দাদু তার উইলে দুই ছেলেকেই কোনো সম্পত্তি দেননি। উইলের শর্ত ছিল, আমার সমস্ত সম্পত্তি এবং 80 একর জমির মালিক হবে সেই নাতি, যে প্রথমে বিয়ে করে এই বংশের প্রথম উত্তরাধিকারী এনে দেবে। শর্ত শুনে জাদি এবং সুপ্তগিরি দুজনেই চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। তারা ঠিক করে যে আগে বিয়ে করে এই বংশের উত্তরসূরি নিয়ে আসতে পারবে সমস্ত সম্পত্তি তারই হবে। পরের দিনই সুপ্তগিরি একটি রাজস্থানী মেয়েকে নিয়ে বাড়িতে আসে এবং সে তার মাকে বলে, এই হলো আমার বউ এবং সে ইতিমধ্যেই গর্ভবতী। এইটা শুনে সুপ্তগিরির মা তাকে মারতে শুরু করে, বলে, কোথা থেকে মুখ কালো করে মেয়েটাকে এনে তুলেছিস তুই এখানে? তখনই সেখানে সুপ্তগিরির বাবা চলে আসে। সে বলে, থামো, এই মেয়েই আমাদের বংশের প্রথম উত্তরাধিকারী নিয়ে আসতে চলেছে। এখন সমস্ত সম্পত্তি আমাদের হবে। এরপর তারা সেই নতুন বউকে স্বাগতম জানায়। এইটা দেখে জাদিও নিজের বিয়ের প্রস্তুতি শুরু করে। জাদি তার প্রেমিকার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় আগে থেকেই কিছু লোক তাকে দেখতে এসেছে। জাদির প্রেমিকা তাকে ছেড়ে সেই অন্য ছেলেটিকেই বিয়ে করতে রাজি হয়ে যায়। এইটা দেখে জাদিও ভীষণ টেনশনে পড়ে যায় আর সে ভাবতে থাকে যে কোনো মূল্যেই তাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করতেই হবে। গ্রামে জাদির একজন আঙ্কেল এবং তার এক বন্ধুও ছিল। তারা দুইজন মিলেই জাদির জন্য মেয়ে খুঁজতে শুরু করে। এইভাবেই একসময় তারা তিনজন চন্দনপুর গ্রামে এসে মেয়ে দেখতে থাকে, কিন্তু সেই মেয়েটিকে জাদির পছন্দ হয় না। তিনজন যখন বাড়ি ফিরে যাওয়ার জন্য বের হচ্ছিল, ঠিক তখনই পুরো গ্রামের লোকজন দামিনীকে তাড়া করছিল। আর দামিনীকে দেখা মাত্রই জাদি তার প্রেমে পড়ে যায়। মুগ্ধ হয়ে দামিনীকে সে দেখতে শুরু করে। জাদি তখন আঙ্কেলকে বলে, এই মেয়েটিকে দেখার পর আমার পুরো শরীরে যেন কারেন্ট অনুভব হচ্ছে। আমি এখন এই মেয়েকেই বিয়ে করতে চাই। এমনকি বেচারা জাদি দামিনীকে বিয়ে করার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে সে পাশের দেয়ালে লাগানো পোস্টারটাও দেখতে পায়নি। সেই পোস্টারে দামিনীর ছবি দেওয়া ছিল এবং পরিষ্কার লেখা ছিল, এই মেয়ের কাছ থেকে 10 হাত দূরে থাকুন, তাকে স্পর্শ করলেই বৈদ্যুতিক শক খাবেন। পরের দিন দামিনীর বাবা চন্দনের কাছে পণ্ডিতের ফোন আসে। পণ্ডিত জানায় একটি ছেলে দামিনীকে দেখতে আসবে। এই খবর শুনে পুরো গ্রামের মানুষ আনন্দে নেচে ওঠে। সরপঞ্চ তখন চন্দনকে বলে, এইবার কিন্তু এই সম্বন্ধটা হাতছাড়া করা যাবে না। ছেলের বাড়ির লোকদেরকে দামিনীর অসুস্থতার কথা গোপন রাখতে হবে। গ্রামের মানুষও যে কোনো মূল্যে এই বিয়েটা ঠিক করতে চাইছিল। সবাই চাই দামিনী যত দ্রুত সম্ভব বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে যাক, তাহলে তারা সবাই বিপদ থেকে মুক্তি পাবে। মল্লির মা গ্রামের লোকজনদের সঙ্গে মিলে একটি গোপন অভিযান চালায়। গ্রামের যেসব জায়গায় দামিনীর পোস্টার লাগানো ছিল সব পোস্টার তারা ছিঁড়ে ফেলে, যাতে করে জাদি বা তার পরিবারের কেউ এটি দেখতে না পায়। পরের দিন জাদি তার আঙ্কেল এবং এক বন্ধুকে নিয়ে চন্দনপুরে আসে। মল্লির মা এবং গ্রামের লোকজন তাদের দারুণভাবে স্বাগতম জানায়। এইগুলো দেখে জাদিও অনেক খুশি হয়। জাদির মনে হয় এই গ্রামের মানুষ নিশ্চয় দামিনীকে অনেক ভালোবাসে, তাই আমাকে এত ভালোভাবে স্বাগতম জানাচ্ছে। যদি দামিনীকে বিয়ে করতে পারি তাহলে আমি পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ হব। কিন্তু দামিনী সত্যি কথা লুকিয়ে বিয়ে করতে চায় না। সে জাদির সঙ্গে একান্তে কথা বলতে চাচ্ছিল। সে তাকে সমস্ত সত্য বলতে চাই, কিন্তু জাদি তার কথা থামিয়ে দিয়ে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেই এসেছি, আর যা জানি না সেটা বিয়ের পর জেনে নেব। এত তাড়াহুড়োর কি আছে? এই
এইভাবেই তাদের সম্পর্ক পাকাপোক্ত হয়ে যায়। এরপর দুইজন ফোনে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে দামিনীও জাদিকে পছন্দ করতে শুরু করে। এঙ্গেজমেন্টের আগে একদিন দামিনীকে জাদি ফোনে জিজ্ঞেস করে, এঙ্গেজমেন্টের সময় তুমি কি আমাকে স্পর্শ না করেই আংটি পরাতে পারবে? জাদি অবাক হয়ে যায়। সে তার আঙ্কেলকে বলে, মেয়েটা তো আমাকে স্পর্শ করতেই নিষেধ করছে, আর আমি যদি তার হাত না ধরি তাহলে আংটি কিভাবে পরাবো? জাদির আঙ্কেল তাকে বোঝায়, মেয়েটাকে খুবই ভদ্র মনে হচ্ছে, বিয়ের আগে সে তোমার হাত ধরতে চায় না, তাই তুমিও শর্ত মেনে নাও। জাদিও তখন রাজি হয়ে যায়। অবশেষে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। দামিনী, চন্দন এবং পুরো গ্রামের মানুষ চিন্তায় ছিল। তারা জানতো জাদি যদি দামিনীকে স্পর্শ করে তাহলে সে প্রচন্ড বৈদ্যুতিক শক খাবে এবং বিয়েটা ভেঙে যাবে। কিন্তু জাদি তার কথা রাখে। সে দামিনীকে স্পর্শ না করেই আংটি পরিয়ে দেয়। এইভাবেই তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। এবার আসে প্রি ওয়েডিং ফটোশুটের পালা। একজন ফটোগ্রাফার তাদের ছবি তুলতে আসে। সে বারবার দুজনকে কাছাকাছি আনার চেষ্টা করছিল, কিন্তু দামিনী জাদিকে স্পর্শ করা থেকে বেঁচে চলছিল। জাদির তখন মনে হয় দামিনী অনেক লজ্জা পাচ্ছে, তাই সেও তার অনুভূতিকে সম্মান করে। তবুও একসময় জাদির হাত ভুল করে দামিনীর শরীর স্পর্শ করে। সঙ্গে সঙ্গে জাদি বৈদ্যুতিক শক খায় এবং ভয় পেয়ে যায়। সে তার আঙ্কেলকে ফোন করে পুরো বিষয় জানায়। আঙ্কেল তখন বলে, এটা তো খুব ভালো ব্যাপার, তোমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক, যেমন মাগাধীরা সিনেমায় রামচরণ আর কাজলের হয়েছিল। মনে আছে, কাজলকে স্পর্শ করলেই রামচরণও শক খেত? তোমাদের মধ্যেও ঠিক তেমনই সত্যিকারের ভালোবাসার কারেন্ট রয়েছে। এটা শুনে জাদিও অনেক খুশি হয়। সে নিজেকে পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ মনে করতে শুরু করে। আর এর পরেই চলে আসে বিয়ের দিন। জাদি এবং তার পরিবার খুব খুশি। অন্যদিকে দামিনী, তার বাবা চন্দন এবং গ্রামের বাকি মানুষজন অনেক ভয়ে ছিল। সবাই জানতো যদি জাদি বৈদ্যুতিক শক খায় তাহলে বিয়েটা ভেঙেই যাবে। পণ্ডিত যখন মঙ্গলসূত্র পরাতে বলে, দামিনী ভয়ে কাঁপতে শুরু করে। গ্রামের লোকজনদেরও যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই অবস্থায় জাদি মঙ্গলসূত্র পরাতে যায়। তার আঙুল হুট করে দামিনীকে স্পর্শ করতেই জাদি সামান্য শক খায়। এবার জাদি অবাক হয়ে যায়। সে দেখে মল্লির মা কারেন্টম্যানকে বকতে শুরু করেছে। সে বলে, তোমাদের লাইটের তারের জন্যই বর কারেন্ট খেয়েছে, নিজেদের কাজ ঠিক মতো করতে পারো না। আর এবারও আসল সত্যটা চাপা পড়ে যায়। আর এরপরেই তাদের 7 পাক ঘুরতে হবে। এই জন্যই দুইজনের একে অপরের আঙুল ধরতে হবে। জাদি যখনই দামিনীর আঙুল ধরে, কিন্তু এইবার ঘটে অলৌকিক ঘটনা। এইবার জাদি কোনো বৈদ্যুতিক শক খায় না। এটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। বিয়ের পর আসে বিদায়ের সময়। বিদায়ের আগে চন্দন জাদিকে দামিনীর সত্যটা বলতে চায়, কিন্তু জাদি তার কথায় মনোযোগ দেয় না। তার তখন প্রচন্ড প্রস্রাব লেগেছিল, তাই জাদি সেখান থেকে চলে যায়। বিদায়ের পর দামিনী তার শ্বশুর বাড়িতে আসে। দামিনী ভয় পাচ্ছিল, কিন্তু জাদি ফুলসজ্জার জন্য খুবই এক্সাইটেড ছিল। সে ঘরে ঢুকলে দামিনী তাকে এক গ্লাস দুধ দেয়। দুধ খাওয়ার পর জাদি দামিনীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু দামিনী ভয় পেয়ে পিছিয়ে যায়। সে জাদিকে থামাতে চাচ্ছিল, কিন্তু সেই দিন জাদি থামার মোড়ে ছিল না। আর ঠিক সেই সময় দামিনী যখন জাদির বুকে হাত রাখে, জাদি ছিটকে বিছানার উপরে গিয়ে পড়ে। এমন জোরে পড়ে যে পুরো বিছানায় ভেঙে যায়। দামিনী আবার তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এইবার জাদি পাশের টেবিলের উপরে গিয়ে পড়ে এবং টেবিলটাও ভেঙে যায়। ফুলসজ্জার রাতে পরপর 2 বার শক খায় জাদি। তার আর কিছু বুঝতে বাকি থাকে না। সে বুঝতে পারে দামিনীকে স্পর্শ না করেই আংটি কেন পরাতে বলেছিল। পরের সকালের পরিবেশ একটু অদ্ভুত ছিল। পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে, আগের রাতে জাদি নাকি বিছানায় ভেঙে ফেলেছে। এদিকে জাদি তার আঙ্কেলের কাছে গিয়ে সব সত্যি বলে দেয়। আঙ্কেল সঙ্গে সঙ্গে দামিনীর বাবাকে ফোন দেয়। ওপাশ থেকে চন্দন বলে, আমি তো জাদিকে আগেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কথাতে কানই দেয়নি। এখন আমি কি করতে পারি? এর
এরপর জাদি বুঝতে পারে এখন থেকে সারা জীবন দামিনীকে নিয়েই চলতে হবে। এদিকে বাড়িতে দামিনী লক্ষ্য করে জাদির মা এবং চাচির মধ্যে সবকিছু ঠিক থাকলেও যাদের বাবা এবং কাকা একে অপরের মধ্যে ঠিক মতো কথাও বলে না, শুধু মদ খাওয়ার সময় একসঙ্গে বসে। দামিনী পুরো পরিবারকে একসঙ্গে সুখে দেখতে চায়। সে ধীরে ধীরে বাড়ির সমস্ত দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়। পরিবারকে এক করার জন্য সে তার দুই শাশুড়িকে মেহেদি লাগিয়ে দেয়। সে ভাবে এই সুযোগে হয়তো তাদের স্বামীরাও তাদের নিজেদের হাতে খাইয়ে দেবে, কিন্তু দুইজন পুরুষই মদ খেয়ে মাতাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই জাদি বাড়িতে আসে। সে তার মা এবং চাচিকে এই অবস্থায় দেখে নিজের হাতে তাদেরকে খাইয়ে দিতে শুরু করে। দামিনীও তাদের সঙ্গে ছিল। যাদের মা এবং চাচি জেদ করতে শুরু করে, তোমার স্ত্রীকেও তুমি খাইয়ে দাও। এইটা শুনে জাদি এবং দামিনী দুজনেই ভয় পেয়ে যায়। কাপা হাতে জাদি দামিনীকে প্রথম লোকমা খাইয়ে দেয়। এরপর ঘটে অলৌকিক ঘটনা। এবারও জাদি বৈদ্যুতিক শক খায় না। এটা দেখে জাদি খুব খুশি হয়। রাতে দামিনী যখন ঘুমিয়েছিল, জাদি ভাবে আজ তো ভালো সুযোগ, আজ যদি কারেন্ট না লাগে তাহলে ফুলসজ্জা করে ফেলি। কিন্তু সে দামিনীকে স্পর্শ করতেই প্রচন্ড বৈদ্যুতিক শক খায়। সকালে আমরা দেখতে পাই বেচারা জাদি আবারও দামিনীর কাছ থেকে দূরে দূরে থাকছে। সে কিছুতেই বুঝতে পারছিল না, কখনো কারেন্ট লাগে আবার কখনো লাগে না, এটা কেন হচ্ছিল। ঠিক তখনই জাদির মা এবং চাচি জেদ শুরু করে, নতুন বউকে মন্দিরে নিয়ে যাও, দর্শন করিয়ে নিয়ে এসো। জাদি বাইকের বদলে অটো বুক করে। তাদের মধ্যে স্পর্শ হওয়ার কোনো ঝুঁকি থাকে না। দুইজনেই মন্দিরে যায়। মন্দিরের কাছেই অন্য সারপঞ্চের কিছু গুন্ডা বসেছিল। তারা জাদিকে দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং দামিনীকে বিরক্ত করতে থাকে। এটা দেখে দামিনী রেগে যায়। পূজা শেষ হওয়ার পর জাদি প্রসাদ খাচ্ছিল। তখন দামিনী তাকে একা রেখে নিজের মুখে ওড়না বেঁধে সেই গুন্ডাদের কাছে যায়। সে তাদের স্পর্শ করতেই গুন্ডারাও বৈদ্যুতিক শক খেতে শুরু করে। এই সুযোগে দামিনী তাদের ভালোভাবেই মারধর করে। এটা দেখে জাদিও অনেক খুশি হয়। সে ভাবে হয়তো আমি দামিনীকে স্পর্শ করতে পারি না, কিন্তু দামিনী মন থেকে আমার কথা চিন্তা করে, আমার যত্ন নেয়। এবার জাদিরও দামিনীর প্রতি সত্যিকারের ভালোবাসা জন্ম নেয়। সে ফুলসজ্জার জেদ ছেড়ে দেয়। দুইজন একে অপরের যত্ন নিতে শুরু করে। দামিনী জাদির নির্বাচনী প্রচারেও অংশ নিতে থাকে। গ্রামের মানুষও দামিনীর কারণে জাদিকে সমর্থন করতে থাকে। এটা দেখে বিরোধী সারপঞ্চ ভয় পেয়ে যায়। সে ভাবে এইভাবেই যদি সমর্থন বাড়তে থাকে তাহলে জাদি নির্বাচনে জিতে যাবে। তাই জাদিকে হারানোর জন্য সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। আসলে সুপ্তগিরি সারপঞ্চের কথা অনুযায়ী সম্পত্তির লোভে একজন গর্ভবতী রাজস্থানী মহিলাকে টাকা দিয়ে ভাড়া করে বাড়িতে এনেছিল। বাড়িতে তখন সেই মেয়ের 7 মাসের অনুষ্ঠান চলছিল, কিন্তু সারপঞ্চ সেই মহিলার আসল স্বামী এবং তার পরিবারের লোকজনকে নিয়ে সপ্তগিরির বাড়িতে এসে হাজির হয়। জাদিকে হারানোর জন্য সে সপ্তগিরির সত্যটা সবাইকে বলে দেয়। সে বলে এই মহিলা তোমাদের পরিবারের বউ নয়, তাকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। পুরো বাড়িতে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে যায়। গ্রামের লোকজন সপ্তগিরিকে গালাগালি করতে শুরু করে। রাজস্থানী মহিলার পরিবারের লোকজনও মারামারি শুরু করে। জাদি তার ভাইকে বাঁচানোর জন্য মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই দামিনী দেখতে পাই একজন লোক জাদির দিকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছে। নিজের স্বামীকে বিপদের মুখে দেখে দামিনী তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। আর সে জাদিকে স্পর্শ করতেই সবার সামনে জাদি বৈদ্যুতিক শক খায়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর পুরো শ্বশুর বাড়ির মানুষ এবং গ্রামের সবাই দামিনীর রোগের সম্পর্কে জেনে যায়। কিন্তু এখানে ঘটনা শেষ নয়। সেই অনুষ্ঠানে সারপঞ্চ দামিনীকে বলে জাদি তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, সে তার দাদুর 80 একর জমি চাই। সেই সম্পত্তি পাওয়ার জন্যই সে তোমাকে বিয়ে করেছে। এমনকি তোমাকে না জানিয়ে তোমার বাবার কাছ থেকে 25 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। বাড়িতে ঝগড়া লাগিয়ে সারপঞ্চ এবং গ্রামের লোকজন সেখান থেকে চলে যায়। দামিনী এরপর জাদিকে বলে সারপঞ্চ যা বললো সেটা কি আসলেই সত্যি? তুমি কি সত্যিই ভালোবেসে বিয়ে করনি? শুধু আমার কাছ থেকে একটা সন্তান চেয়েছিলে যাতে সম্পত্তিটা পেতে পারো? জাদি বলে তুমি তো তোমার রোগের কথা আমার কাছে লুকিয়ে বিয়ে করেছো। তোমার গ্রামের লোকেরা তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাকে বলির পাঠা বানিয়েছে। যদি আমি সত্যটা জানতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না। এরপর সে বলে এখন তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে থাকো, না হলে এখান থেকে চলে যাও। এই কথা
শুনে দামিনীর মনটাই ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসে। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। দামিনীর থেকে দূরে থাকার পর জাদি বুঝতে পারে যদিও সম্পত্তির লোভে সে প্রথমে দামিনীকে বিয়ে করেছিল, কিন্তু সত্যিই সে এখন দামিনীকে ভালোবেসে ফেলেছে। দামিনীকে ফিরিয়ে আনার জন্য জাদি তার শ্বশুর চন্দনের সঙ্গে দেখা করতে যায়। দুজনেই একসঙ্গে বসে মদ খায়। এরপর জাদি চন্দনকে জিজ্ঞেস করে দামিনীর এই রোগটা শেষ পর্যন্ত কিভাবে হয়েছিল। চন্দন তখন তাকে সবকিছু জানায়। সে বলে দামিনীর মা যখন গর্ভবতী ছিল তখন আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। পথে তার প্রচন্ড ব্যথা শুরু হয়, তাই আমি একটি গাছের নিচে তাকে নিয়ে থামি। ঠিক সেই সময় গাছের ওপর বজ্রপাত এসে পড়ে, আর সম্ভবত সেই বজ্রপাতের কারণে দামিনীর শরীরে এই শক্তি চলে এসেছে। হাসপাতালে কেউ দামিনীকে স্পর্শ করলেই বৈদ্যুতিক শক খেত, কিন্তু দামিনীর মা যখন তাকে স্পর্শ করতেন তখন কোনো শক লাগতো না। সে স্বাভাবিকভাবেই দামিনীকে দুধও খাওয়াতো। জন্মের পর থেকেই দামিনীর মা যতদিন ছিলেন ততদিন তার এই রোগ ছিল না, কাউকেই কোনো শক লাগতো না। কিন্তু দামিনীর মা মারা যাবার পর আবার সবকিছু শুরু হয়ে যায়। ডাক্তাররা তাকে এটাও বলেছিল সম্ভবত এই রোগটা তার আবেগের উপর নির্ভর করে। যখন কেউ তাকে তার মায়ের মতো ভালোবাসা দিয়ে স্পর্শ করে তখন কোনো বৈদ্যুতিক শক লাগে না। দামিনীর এই গল্প শুনে জাদিও আবেগপ্রবণ হয়ে যায়। সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে জানতে পারে সপ্তগিরি সারপঞ্চের কাছ থেকে প্রতিশোধ নিতে গিয়েছে, আর সারপঞ্চ তাকে রাইস মিলে বেঁধে রেখেছে। এরপর জাদিও তার কাকাকে সঙ্গে করে সারপঞ্চের রাইস মিলে যায়। সে সারপঞ্চ এবং তার গুন্ডাদেরকে অনেক মারধর করে আর নিজের ভাইকে উদ্ধার করে। সপ্তগিরিও নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে ঝগড়া যত বড়ই হোক না কেন বিপদের সময় সবার আগে নিজের ভাই পাশে থাকে। তখন যাদের মা তাকে বলে এই সবকিছু দামিনীর জন্য হয়েছে, সেই আমাদেরকে এক করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এরপর পুরো পরিবার মিলে দামিনীকে ফিরিয়ে আনতে চন্দনপুর গ্রামের জন্য রওনা দেয়। এদিকে দামিনীর সবচেয়ে ভালো বন্ধু মল্লী একটি মরা সন্তানের জন্ম দেয়। এটা দেখে দামিনীর চোখে পানি চলে আসে, কিন্তু সেখানে থাকা গ্রামের মানুষজন দামিনীকে অনেক কথা শোনায়। সবাই বলে দামিনীর জন্যই এমনটা হয়েছে। কাঁদতে কাঁদতে তখন দামিনীর আঙুল সেই শিশুটিকে স্পর্শ করে, আর বৈদ্যুতিক শক লাগার কারণে সেই শিশুটি আশ্চর্যজনকভাবে আবারও প্রাণ ফিরে পায়। এটা দেখে গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়। যেই মানুষগুলো গতকাল পর্যন্ত দামিনীকে ভয় পেত, গালিগালাজ করত, তারা এখন হাত জোর করে দামিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। দামিনীও অনেক খুশি হয়ে যায়। দামিনী এরপর বাড়িতে ফিরে আসে। সে দেখে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিতে এসেছে। জাদিও সেখানে আসে। দামিনীর কাছে ক্ষমা চাই। জাদি বলে তুমি সেই চাঁদের মতো যে দূর থেকে সবাইকে আলো দেয়, কিন্তু কেউ তাকে ছুতে পারে না। কিন্তু যখন সেই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যায় তখনই তার আসল মূল্য বোঝা যায়। এই কথা শুনে দামিনীর নিজের মায়ের কথা মনে পড়ে, কারণ তার মা তাকে ঠিক একই কথা বোঝাতেন। দামিনী জাদিকে ক্ষমা করে দেয়। খুশি হয়ে সে জাদিকে জড়িয়ে ধরে। আর এইবারও জাদির কোনো শক লাগে না, কারণ এইবার জাদির স্পর্শে সম্পত্তির লোভ ছিল না, ছিল তার মায়ের মতো সত্যিকারের ভালোবাসা। এরপর দামিনী আনন্দের সঙ্গে তার শ্বশুর বাড়ির সবাইকে জড়িয়ে ধরে। কিন্তু অবাক করা বিষয় হলো এইবার কাউকে শক লাগে না। আর এরপরেই 1 বছর পরের সিন দেখানো হয়। দামিনী হাসপাতালে একটি সন্তানের জন্ম দেয়। জাদি তার শ্বশুর চন্দনকে জিজ্ঞেস করে আমি এখন বুঝতে পারছি না দামিনী হঠাৎ করে আমাকে আর কারেন্ট দেয় না কেন। চন্দন তখন বলে সম্ভবত সে তোমার মধ্যে তার মায়ের মতো ভালোবাসা দেখতে পাই। চন্দন আবার মজা করে তার শ্বশুরকে বলে আপনি আবার আমার মধ্যে আপনার স্ত্রীকে দেখতে শুরু করেন না, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাব। দামিনী একটি সুন্দর শিশুর জন্ম দেয়। ঠিক সে সময় নার্স যখন শিশুটিকে কোলে তুলে নেয় আর শিশুটিকে স্পর্শ করে, নার্স প্রচন্ড বৈদ্যুতিক শক খেয়ে যায়। আর এই দৃশ্যের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।